এবারে জানাবো বিস্তারিত, আপনাদের সাথে আছি আমি শারমিন চৌধুরী। খালেদা জিয়াকে শিগগিরই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পর তিনি এই কথা জানান। মঙ্গলবার বেলা 2:30টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বিএনপি প্রতিনিধি দল। 6 সদস্যের এই দলের নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি জানান। পরে স্বরাষ্ট্রমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানান বিএনপি মহাসচিব। আমরা মনে করি যে স্বরাষ্ট্রমন্ত্রী তার কথা রাখবেন এবং তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবেন। আদালতের নির্ধারিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়াকে সব ধরনের চিকিৎসা সুবিধা দেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বোর্ড যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আমরা প্রয়োজনে তাকে আবারও বঙ্গবন্ধু হাসপাতালে আমরা পাঠিয়ে দেব, শীঘ্রই পাঠাবো। আমরা আইজি প্রিজনকে আমরা বলে দিব যে মানে যেই রকমভাবে বোর্ড বলেছে ঠিক সেই রকমভাবেই তাকে যেন বঙ্গবন্ধু হাসপাতালে পাঠানো হয়। এর আগে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দী দিবসের আলোচনায় অংশ নিয়ে ডাকসু নির্বাচন এবং গ্যাসের দাম বাড়ানো নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব। জয় পরাজয় বড় কথা নয়, ছাত্র দলের অস্তিত্ব সেখানে প্রমাণ করার জন্য এটার খুব প্রয়োজন ছিল। এই সরকার তাদের দুর্নীতিকে ঢেকে রাখার জন্য সব রকম আর্থিক যে ব্যয় সেটা জনগণের উপরে চাপিয়ে দিচ্ছে। গ্যাসের দাম বাড়ানো যাবে না, যদি গ্যাসের দাম বাড়ানো হয় তাহলে অবশ্যই জনগণ তা প্রতিরোধ করবে। বিএনপির রাজনীতি ধ্বংস করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেশ জুড়ে মামলা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সাইফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন বিএসএমএমইউ এর চিকিৎসক আবু নাসের রিজভী। আর ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসলে বাইপাস সার্জারির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ডাক্তার রিজভী ওবায়দুল কাদেরের সঙ্গে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অবস্থান করছেন। স্থানীয় সময় বেলা 12:30টায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা ওবায়দুল কাদেরকে পর্যবেক্ষণ করে এসব তথ্য জানান। সোমবার বাংলাদেশ সময় রাত 8:30টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের হাসপাতালে নেওয়া হয় ওবায়দুল কাদেরকে। রাতেই তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন ঢাকা ও সিঙ্গাপুরে অবস্থানকারীরা, আওয়ামী লীগের নেতারা। এছাড়া আহসান গ্রুপের চেয়ারম্যান ও ডিবিসি নিউজের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আহসানও ওবায়দুল কাদেরের খোঁজ নিতে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান। এখন তার অবস্থা মোটামুটি স্টেবল আছে, কিন্তু তার কিডনিতে একটু সমস্যা আছে এবং তার কিছু ইনফেকশন আছে এবং তারা চিন্তা করছে আগামী কয়েকদিনের ভিতর এই কিডনির সমস্যা এবং ইনফেকশনটাকে কন্ট্রোল করার পরে দে আর থিঙ্কিং ফর দ্য বাইপাস সার্জারি। এবং বর্তমানে তার অবস্থা আগের থেকে কমেই উন্নতির দিকে যাচ্ছে। বাকিটা এখন দেশবাসীর কাছে আমরা দোয়া প্রার্থী, আপনারা সবাই দোয়া। ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস জুড়ে বইছে ভোটের হাওয়া। প্রচার প্রচারণায় মুখর সব দিক। ছাত্রলীগ ভোট পেতে ক্যাম্পাসে টাকা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। তবে ছাত্রলীগ এটাকে নিছক গুজব আর অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে। এদিকে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় মোট ভোটার 43,255। নির্বাচনের বাকি 5 দিন, ক্যাম্পাস জুড়ে ভোটের হাওয়া বইছে। মঙ্গলবার প্রচারণার অংশ হিসেবে প্রগতিশীল ছাত্রজোট টিএসসি থেকে র্যালি বের করে জানানো হয় প্রচারণায় কোনো বাধা নেই। আমরা গতকাল পুরো ক্যাম্পাস প্রচারণা চালিয়েছি। গতকাল রাত্রে আমরা জোরলক হলে গিয়েছিলাম, এফরোমানে গিয়েছি, এসএম হলে গিয়েছি, জসিমউদ্দিন হলে গিয়েছি। আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা ছাত্রদের কাছে এই দাবি নিয়েই যাচ্ছি যে আপনারা 29 বছর পর ভোট দিতে আসবেন। আমরা ভোট পাই আর না পাই সেটা গুরুত্বপূর্ণ না, কিন্তু আমরা চাই ছাত্ররা তাদের ভোটাধিকার ফিরে পাক। কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে প্রচারণা শুরু করে ছাত্রদল। অভিযোগ, ভোটের জন্য ক্যাম্পাসে টাকা বিলাচ্ছে ছাত্রলীগ। লাইব্রেরির মধ্যে পৌঁছাচ্ছে, ক্লাসরুমে গিয়ে প্রচারণা চালাচ্ছে এবং তাদের বিরুদ্ধে একটি বড় অঙ্কের টাকা দেওয়ার যে বিষয়, এই বিষয়টিও আমাদের মাঝে ইতিমধ্যে অনেকেই বলেছেন। আঞ্চলিক সংগঠনগুলোকে তারা প্যাট্রোনাইজ করছে বিভিন্ন মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের হলে হলে প্রচারণা চালাচ্ছে ছাত্রলীগ।
ছাত্রদলের সব অভিযোগকে উড়িয়ে দিয়েছে সংগঠনটি। ছোট ভাইরা আসলে যে কোনো প্রয়োজনে আমরা 500-1000 সাধ্যমতো একটা খেলা হোক, একটা পিকনিক হোক, একটা অনুষ্ঠান হোক, এটা আমরা ভালোবেসে অনুরোধের অগ্রতা দিয়ে থাকি। ক্যাম্পাসের ট্রেডিশন এটার সঙ্গে এর সম্পর্ক নেই। বাট সুনির্দিষ্ট আর্থিক লেনদেনের কোনো অভিযোগ যদি কেউ দেখাতে পারে আমাদের কাছে আপনারা উপস্থাপন করতে পারেন, এমন কোনো অভিযোগ আমাদের জানা নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে কোনো বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্পাস এখন ডাকসু নির্বাচনের প্রচারণায় এবং প্রার্থীদের পদচারণায়, তাদের ভোট প্রার্থনায় মুখরিত। কোনো অভিযোগ আমরা এই দীর্ঘ সময়েও পাচ্ছি না। পেলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব এবং প্রচারণায় নির্বাচনে বাধা দিবে, সেটা আমাদের আচরণ বিধির পরিপন্থী। বুলবুল রেজা, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 43,000 শিক্ষার্থীর জন্য 18টি হলে আসন মাত্র 15,000। আবাসন সংকটে হলগুলোতে তৈরি হয়েছে গণরুম, বারান্দা, ছাদেও থাকতে বাধ্য হচ্ছেন অনেক শিক্ষার্থী। শিক্ষার উপযুক্ত পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। প্রশাসনের তদারকির অভাবে আসন বন্টন করেন সরকারি দলের ছাত্রনেতারা। প্রতিষ্ঠা লগ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল 877 জন, বর্তমানে শিক্ষার্থী 43,000। শিক্ষার্থী সংখ্যা বাড়লেও বাড়েনি সেই হিসেবে আবাসন সুবিধা, ফলে নেতিবাচক প্রভাব পড়ছে শিক্ষার্থীদের পড়াশোনা থেকে শুরু করে সামগ্রিক জীবনযাত্রায়। আমাদের ইচ্ছা ছিল যে আমরা প্রথমে রুমে থাকবো, ভালো মতো পড়াশোনা করব, কিন্তু প্রথমে থাকা লাগলো আমাদের বারান্দায়। আমাদের মতো বহু ছাত্র অনেক স্বপ্নগুলো নিয়ে এই হলে আসে, কিন্তু হলে আসার পর যখন দেখে যে তাদের স্বপ্নগুলো বারান্দায় এবং গণরুমে পচে পচে মরতেছে। আমরা যারা বারান্দায় থাকি আমাদের নিরাপত্তায় কোনো ধরনের কোনো সুবিধা আমরা পাচ্ছি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলের চিত্র এটি। 4 জন থাকার উপযোগী করে কক্ষটি নির্মাণ করা হলেও আবাসন সমস্যার কারণে থাকতে হয় 25 থেকে 30 জন শিক্ষার্থীকে, যার পরিচিতি গণরুম নামে। গণরুমগুলোর অবস্থা যতটাই নাজুক ততটাই চাকচিক্য মূল ভবনে। এই হলেরই 3য় তলায় রয়েছে একটি সংগঠনের হলের শীর্ষ নেতার কক্ষ, যার আশপাশে রয়েছে অসংখ্য বহিরাগতদের বাস। অভিযোগ, সরকারি বেসরকারি চাকুরিজীবী ছাড়াও থাকেন অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পলিটিক্যাল নেতারা তাদের বাহিরের যে আত্মীয় স্বজন আছে সেগুলো সহ রুমে রাখে, যার কারণে যারা লিগ্যাল ছাত্র তারা রুম পাচ্ছে না। যাদের মেয়াদ শেষ হয়ে গেছে এই হল লাইফের, তারাও এখনো হলগুলো দখল করে আছে, এক একজনের 2টা-3টা করে রুম নিয়ে আছে। ডাকসুতে এমন একজন প্রতিনিধি আসুক যারা আমাদেরকে দেখবে, আমাদের কথা ভাববে। তারা প্রশাসন বলছে রাতারাতি আবাসন সমস্যার সমাধান না করা গেলেও ধারাবাহিকভাবে এই সমস্যার সমাধানের চেষ্টা চলছে। ছাত্র বাড়ছে, সেই সাথে আবাসন সুযোগ সুবিধা বাড়ছে, কিন্তু এখনো সেটা সকল ছাত্রের জন্য পর্যাপ্ত নয়। স্থান, অর্থ এবং প্রশাসনিক ব্যবস্থার মধ্যে দিয়ে এটা ছাত্রের সাথে সঙ্গতি রেখে আমরা এটা বাড়ানোর জন্য আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। খোঁজ নিয়ে জানা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলে 128টি গণরুম, ছাদ, বারান্দা মিলে এখন পর্যন্ত 3000 শিক্ষার্থী বসবাস করছে। সাইফুল ইসলাম জুয়েল, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে আরো থাকছে। ঋণ জালিয়াতি মামলায় জাহালমকে ফাঁসানোর মূল হোতা সোনালী ব্যাংক কর্মচারী, হাইকোর্টে প্রতিবেদন দুদকের। রাজধানীর পুরান ঢাকার আবাসিক ভবন থেকে কেমিক্যাল ও দাহ্য পদার্থ সরাতে 5ম দিনের অভিযানেও 20টি অবৈধ কারখানার সন্ধান পেয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের টাস্ক ফোর্স। এছাড়া অভিযানে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ রাসায়নিক পদার্থ জব্দ করা হয়েছে। এদিকে সরিয়ে নেওয়ার জন্য নির্দিষ্ট জায়গার ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান চালানোকে অমানবিক বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার চকবাজার, আরমানিটোলা সহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালায় টাস্কফোর্স। ডিএসসি গঠিত এই টাস্কফোর্স বিভিন্ন আবাসিক ভবনে অভিযান চালিয়ে প্রায় 20টি অবৈধ কারখানা খুঁজে পায়। কিছু কিছু কারখানাতে আমরা পেয়েছি হচ্ছে গ্র্যানুয়েলস, প্লাস্টিকের গ্র্যানুয়েলস পেয়েছি, তারপরে প্লাস্টিকের যে প্যাকেট করে প্যাকেট সেটার কারখানা পেয়েছি। ওই সমস্ত কারখানাতে আমরা বন্ধ করে দিয়েছি। যদি কোনো ব্যক্তি সরকারি আদেশ না মানেন বা নিয়ম নীতি না মানেন, তাহলে আমরা কিন্তু কঠোর হস্তে এটা ব্যবস্থা নেব, কারণ আমরা কোনোভাবেই চাই না আর কোনো মায়ের বুক খালি হোক। অভিযানে যেসব আবাসিক ভবনে অবৈধ কারখানা পাওয়া গেছে তার ইউটিলিটি সেবা বন্ধ করে দেয়া হয়।
ব্যবসায়ীদের দাবি, কেমিক্যালের নামে প্লাস্টিক ও পলিথিন কারখানা উচ্ছেদ করা হচ্ছে। বিকল্প ব্যবস্থা ছাড়াই এমন অভিযানকে অমানবিক বলছেন ব্যবসায়ীরা। আমাদের জানা মতে আমাদের এই ফ্যাক্টরির কারণে এই বিল্ডিং কোনো ঝুঁকিপূর্ণ নাই। কারখানাতে হেরাইয়া কোনো সময় দিল না, হুট করে কেটে দিয়ে গেল লাইনটা। 2 থেকে 2.5 লক্ষ লোক আমরা কর্মজীবী করি এবং এই 2-2.5 লক্ষ ফ্যামিলি চলে। অতএব আমাদের সরকারের একটা জায়গা থেকে আমরা ওখানে যাবো। টাস্কফোর্স বলছে আবাসিক ভবনে এসব কারখানা থাকার অনুমোদন নেই। সময় দেওয়া হয়েছে, এটা পুরান কথা। গত মাসের 24 তারিখে তাদের বলা হয়েছে এবং যেদিন আগুন লেগেছে তারপরে থেকে মাইকিং হচ্ছে। এর বেশি আর কি সময় বলে? সমস্যা তো তাদের। চলতি মাস জুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে। আরও সামনে অভিযান চলবে। ইতিমধ্যে অনেকে অ্যাওয়ারনেস হয়েছে। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। 12 দিন বিরতির পর বুড়িগঙ্গার তীরে দ্বিতীয় দফায় উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। বুড়িগঙ্গা পাড়ের বসিলা সেতু এলাকা থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। এবার নদী পুনরুদ্ধারের পাশাপাশি খনন কাজও চলবে বলে জানান অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা। মঙ্গলবার রাজধানীর বসিলা ও কেরানীগঞ্জে এই উচ্ছেদ অভিযান চালায় BIWTA। কেরানীগঞ্জের ঝাউচর, মধ্যেরচর ও বালুচরের 3টি গ্রামের নদীর তীর দখল করে গড়ে ওঠা মধুসিটি হাউজিংয়ের দখলে থাকা প্রায় 3 কিলোমিটার জমি উদ্ধার সহ বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। BIWTA নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উচ্ছেদের পাশাপাশি দখল হওয়া জায়গা খননেও শিগগিরই কাজ শুরু করা হবে। বুড়িগঙ্গা সহ যে ঢাকা পোর্টের অধীন যে আরও যে অবৈধ স্থাপনা আছে নদীর ভেতরে, সেগুলো উচ্ছেদের জন্য তো আজকে থেকে আবার শুরু হয়েছে। সো চলমান থাকবে, যদি প্রয়োজন পড়ে তাহলে পরবর্তীতে এর পরের মাসেও আবার কর্মসূচি হয়তো দেওয়া হবে। আমরা বেশিরভাগ এই দফায় গুরুত্ব দিতে চাই, সেটা হলো নদীর ভরাট কার্যক্রম, এটা অপসারণ করার জন্য। আমিন মমিন হাউজিংয়ের আপনার চ্যানেল, যে ভরাটকৃত চ্যানেলটা কিন্তু অপসারণের কাজ শুরু করতে যাচ্ছে। এ সময় BIWTA বন্দর বিভাগের পরিচালক বলেন, নদী দখল নিরুৎসাহিত করতে শিগগিরই দখলকৃত দখলদারদের নামের তালিকা প্রকাশ করবে তারা। দখলদারকারীদের বিবরণ আমরা অলরেডি আমাদের কাছে আছে, প্রকাশ করার প্রয়োজন হলে আমরা করব। আমাদের যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টের জন্য যে ওয়াকওয়ে এবং অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আমরা জনস্বার্থে করা হবে, সেগুলো ঠিকমতো না হওয়া পর্যন্ত আমাদের এই উচ্ছেদ চলবেই। দ্বিতীয় পর্বের প্রথম দিনে 3টি 3তলা ভবন সহ প্রায় 25টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে BIWTA। মোট 12 কার্যদিবসে চলবে এই অভিযান। প্রথম পর্যায়ের 12 দিনের অভিযানে 1721টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল BIWTA। ডিবিসি নিউজ ডেস্ক। চলতি মাসে দেশের বিস্তীর্ণ অঞ্চলে একাধিকবার আঘাত হানতে পারে কালবৈশাখী। ঝড়ের পাশাপাশি হতে পারে শিলাবৃষ্টি ও বজ্রপাত। এছাড়া দেশের উত্তর পূর্বাঞ্চলে দেখা দিতে পারে আকস্মিক বন্যা। এরই মাঝে আভাস রয়েছে মাঝারি তাপ প্রবাহেরও। চলতি মাসে আবহাওয়ার এমন ঘনঘটাকে বিরল বলছেন আবহাওয়াবিদরা। এই রোদ তো এই মেঘ, এর মাঝেই হঠাৎ বৃষ্টি, কখনো গুড়ি গুড়ি, কখনো বা মাঝারি থেকে ভারী বর্ষণ। খানিকটা অস্বাভাবিক এবারের ফাল্গুন। পরপর 3টি পশ্চিমা লঘুচাপের প্রভাবে ঢাকা সহ দেশের মধ্যাঞ্চলে গত 66 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে এবারের ফেব্রুয়ারিতে। এই ধারাবাহিকতায় মার্চের গোড়ায় তৈরি হয়েছে আরেকটি লঘুচাপ। এর প্রভাবে 3 দিন ধরে বৃষ্টি ঝরছে দেশের প্রায় অঞ্চলে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট এই অঞ্চলে বৃষ্টিটা বেশি থাকবে এবং বাদবাকি অঞ্চলে বৃষ্টিটা কম থাকবে। আমরা আশা করছি আগামীকালের পরে বৃষ্টিটা কমে যাবে। 4-5 দিনের মধ্যে দেশের পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে মাঝারি তাপপ্রবাহ। এ সময় থার্মোমিটারে পারদ উঠতে পারে 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। জিওগ্রাফিক্যাল কন্ডিশনও কিন্তু এই সময় কিন্তু আমাদের এই অঞ্চলে কিন্তু তাপমাত্রা বাড়ে এবং দেশের পশ্চিমাঞ্চল কিন্তু তাপ প্রবাহের জন্য ঝুঁকিপূর্ণ এই সময়, বিশেষ করে মার্চ, এপ্রিল এবং মে মাসে। মার্চের মধ্যভাগের পর আবারও তৈরি হতে পারে পশ্চিমা লঘুচাপ। দমকা ঝড়োহর্ষ বৃষ্টি হবে, তার সাথে অনেক জায়গায় আপনার শিলাবৃষ্টি হবে এবং সাথে সাথে বাতাস থাকবে। অনেক জায়গায় আপনার ধরেন 60-70-80 কিলোমিটার বাতাস হতে পারে। 4 দফা বৃষ্টিতে মাটির জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা প্রায় পূর্ণ হয়ে গেছে। তাই ভারী বর্ষণ হলে চলতি মাসের শেষের দিকে উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা আছে। প্রিলিমিনারি রিকোয়ারমেন্ট অলরেডি ফুলফিল করেছে। এখন যদি অতিরিক্ত বৃষ্টিপাত আসে, ঘন ঘন যদি মানে পশ্চিমা লঘুচাপের প্রভাব থাকতো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এর পসিবিলিটি অনেক হাই হয়ে যেত। কিন্তু যেহেতু আগামী কয়েকদিনে একটা বিরতি যাবে,
সেই কারণে এই মার্চ মাসে এটার সম্ভাবনাটা একেবারে মানে 50-50 করাই বেটার হবে। আবহাওয়াবিদরা বলছেন চলতি মাস শেষে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ, যার প্রভাবে শঙ্কা আছে ঘূর্ণিঝড়ের। নাদিম মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। ঋণ জালিয়াতির মামলায় ভুল আসামি জাহালমকে ফাঁসানোর মূল হোতা সোনালী ব্যাংকের কর্মচারী মাইনুল, তার নাম উল্লেখ করে হাইকোর্টে প্রতিবেদন জমা দিয়েছে দুদক। মঙ্গলবার বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে এই প্রতিবেদন জমা দেওয়া হয়। দুদকের প্রতিবেদনে জাহালমের বিষয়টি নিষ্পত্তির জন্য 5টি ব্যাংককে পক্ষ করে আবেদন করা হয়েছে, যার শুনানি হবে বুধবার। দুর্নীতি দমন কমিশন প্রথম চার্জশিট কিভাবে দিয়েছে, দুর্নীতি দমন কমিশন সেই চার্জশিটে দিয়েছে সোনালী ব্যাংকের তথ্য উপাত্তের ভিত্তিতে, তার ইনকোয়ারি রিপোর্টের উপর বেসিস করে এবং বাংলাদেশ ব্যাংকের ইনকোয়ারি রিপোর্টের উপর বেসিস করে। আমি দুর্নীতি দমন কমিশন যখন বাংলাদেশ ব্যাংক একটা সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের মতো একটা সেন্ট্রাল ব্যাংক এবং সোনালী ব্যাংকের মতো একটা সরকারি ব্যাংক যখন আমাকে কিছু তথ্যপত্র পাঠাবে, অবশ্যই সেটা আমাকে কগনিজেন্সে নিতে হবে এবং সেটার ভ্যালিডিটি নিয়ে, লিগালিটি নিয়ে প্রশ্ন উঠানোর দুদকের কোনো আইনগত এখতিয়ার নেই। নকশা পরিবর্তন করে উন্মুক্ত স্থান বরাদ্দ দিয়ে পূর্বাচলে রাজুকের প্লট তৈরি ও 84টি প্লট নিয়ে অনিয়মের বিষয়টি কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। কেন এই গোপনে 84টি প্লট অন্যায়ভাবে বরাদ্দ করা এবং প্লেগ্রাউন্ড, তারপরে ওয়াটার রিজার্ভার, ফরেস্ট, পার্ক ইত্যাদি উন্মুক্ত স্থানগুলো সংকুচিত করে এই 84টি প্লট বরাদ্দ করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে উনি জানতে চেয়ে রুল ইস্যু করেছেন। শিশু ও মহিলা, মৎস্য ও প্রাণী সম্পদ সহ 9টি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। বিকেলে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনের শুরুতেই এসব কমিটি পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত কমিটিগুলোর সভাপতিরা হচ্ছেন শিশু ও মহিলা মন্ত্রণালয়ে মেহের আফরোজ চুমকি, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, খাদ্য মন্ত্রণালয় মোহাম্মদ নাসিম, বস্ত্র ও পাট মন্ত্রণালয় মির্জা আজম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সাবির হোসেন চৌধুরী, প্রতিরক্ষা মন্ত্রণালয় সুবিদ আলী ভূঁইয়া, সমাজ কল্যাণ মন্ত্রণালয় রাশেদ খান মেনন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। মাননীয় স্পিকার, উন্নয়নের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণ, গণতন্ত্র ও সুশাসন, বিদ্যুৎ উৎপাদন। ডিবিসি সংবাদে আরো থাকছে। পাকিস্তানে জয়শি মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের ভাই ও ছেলে সহ 44 জঙ্গি আটক। আশুলিয়ার গোয়াইলবাড়ি এলাকায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, সোমবার রাতে চাকরির প্রলোভন দেখিয়ে ওই গৃহবধূকে ডেকে নিয়ে 7 জন মিলে তাকে ধর্ষণ করে। পরে অভিযোগের ভিত্তিতে নাজমুল হোসেন, শহীদুল ইসলাম, রহম আলী ও আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত বাকি 2 জনকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ। গাজীপুরের শ্রীপুরে এক বাড়িতে আগুনের ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। এদিকে বগুড়ায় গ্যাস সিলিন্ডার লিকেজে আগুন লেগে দগ্ধ হয়েছে এক নারী। ভোরে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এই আগুনে পুড়ে মারা গেছেন সেলিনা বেগম। স্থানীয় একটি কারখানায় চাকরির সুবাদে ওই বাড়িতে ভাড়া থাকতেন তিনি। ভোরে সেলিনা বেগম রান্না করার জন্য চুলা জ্বালানোর সময় লিকেজের কারণে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের নেতাকর্মীরা আগুন নেভায়। অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই সেলিনা বেগমের মৃত্যু হয়। এদিকে সকালে বগুড়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগে সালেহা বেগম নামে এক নারী গুরুতর আহত হয়। আহত সালেহাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইলিশের প্রজনন মৌসুম মার্চ এপ্রিল। এই 2 মাস মেঘনা নদীতে মাছ ধরা বন্ধ থাকবে। মৎস্য আইন মেনে মেঘনায় মাছ শিকার থেকে বিরত থাকতে জেলেদের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।
জাটকা সংরক্ষণের জন্য লক্ষ্মীপুরের আলেকজান্ডার থেকে চাঁদপুরের শাটনাল পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। এই এলাকায় মার্চ এপ্রিল এই ২ মাস ইলিশ মাছ সহ সব ধরনের মাছ ধরা বন্ধ রাখা হয়। নিষেধাজ্ঞা কার্যকর করতে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সচেতনতামূলক সভা সেমিনার করা হয়েছে। জেলেরা এই ২ মাস নদীতে না যাওয়ার আশ্বাস দিয়েছেন। ২ মাস অভিযান, আমরা নদীতে যাব না, মাছ ধরব। সরকার যদি আমাদের কিছু সহযোগিতা না করে তাহলে আমাকে তো চলতে হবে। তবে নিষেধাজ্ঞার এই সময়ে পর্যাপ্ত খাদ্য সহযোগিতা পাওয়া যায় না বলে ক্ষুব্ধ অনেক জেলে। বন্ধ, আমরা খাইব কি করি? ১ পিস চাল দিয়া ২ কেজি আবার দিব না, আমরা খামু কি? ২ মাস মাছ ধরা বন্ধ রাখতে নদীতে কোস্টগার্ড, মৎস্য বিভাগ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অভিযান চলবে। সবাই আমরা সমন্বিতভাবে অভিযান মোবাইল কোর্ট পরিচালনা করব। আশা করি গত বছর সাথে এই বছর আমরা আরো ভালোভাবে এই বন্ধের কার্যক্রমটা বাস্তবায়ন করতে পারবো। নিষেধাজ্ঞার সময় লক্ষ্মীপুরের ২৫,০০০ জেলেকে ৪০ কেজি করে খাদ্য সহায়তা দেয়া হবে। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদের এই পর্যায়ে নিচ্ছি আরও একটা বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। এ পর্যায়ে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানাবো আবারও। শিগগিরই কারাগার থেকে খালেদা জিয়াকে নেওয়া হবে বঙ্গবন্ধু মেডিকেলে, বিএনপির প্রতিনিধি দলকে স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস। ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে ভোটের হাওয়া, টাকা ছড়াচ্ছে ছাত্রলীগ, অভিযোগ ছাত্রদলের, অপপ্রচার বলছে ছাত্রলীগ। পুরান ঢাকায় আবাসিক ভবনে পাওয়া গেল ২০টি অবৈধ কারখানা, অভিযানে ১০০ মন মেয়াদোত্তীর্ণ রাসায়নিক জব্দ। এবং চলতি মাসেই একাধিক কালবৈশাখী, উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার পূর্বাভাস, বয়ে যেতে পারে মাঝারি তাপ প্রবাহ। জানাচ্ছিলাম শিরোনাম, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে, সাথে আছি শারমিন চৌধুরী। অবশেষে সন্ধ্যায় ধানমন্ডির মাইডাস সেন্টারে বক্তৃতা করলেন ভারতীয় লেখক অরুন্ধতী রায়। শুরুতে একটি লিখিত বক্তব্য পড়েন অরুন্ধতী, এরপর আলোকচিত্রী শহীদুল আলমের সঙ্গে অংশ নেন প্রশ্নোত্তর পর্বে। মঙ্গলবার ঢাকায় অরুন্ধতী রায়ের বক্তৃতা অনুষ্ঠান নিয়ে দিনভরই ছিল অনিশ্চয়তা, তবে সন্ধ্যায় নির্ধারিত সময়েই এই অনুষ্ঠান শুরু হয়। গত ২৮শে ফেব্রুয়ারি শুরু হওয়া আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ছবি মেলায় যোগ দিতে অরুন্ধতী রায় সোমবার ঢাকায় আসেন। উৎসবের অংশ হিসেবে আটমোস্ট এভরিথিং শিরোনামে এই আলোচনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। প্রথমে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বক্তৃতা অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও সোমবার রাতে এর অনুমতি প্রত্যাহার করা হয়। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জিরো টলারেন্সের দাবি জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানায় সংগঠনটি। মানবাধিকার কর্মী প্রিয়া সাহার পিরোজপুরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ঢাকার মিরপুরের কালী মন্দিরে ভাঙচুরের প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আগামীকাল থেকে চট্টগ্রামের রেলওয়ে পোলো গ্রাউন্ড মাঠে শুরু হচ্ছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দুপুরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় ২৪টি প্যাভিলিয়ন ও ২০৬টি স্টল অংশ নিচ্ছে। চট্টগ্রাম চেম্বার আয়োজিত ২৭তম মেলায় বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, ভারত, ইরান ও কোরিয়া অংশ নিচ্ছে। এতে প্রবেশ মূল্য রাখা হয়েছে ১২ টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। পাবনায় শুরু হয়েছে ৫ দিন ব্যাপী ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের নিয়ে মাইডাস এসএমই মেলা। সকালে স্থানীয় দোয়েল সেন্টার প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত হ্যারি ভেরিউজ। এ সময় উপস্থিত ছিলেন মাইডাস চেয়ারম্যান অঞ্জন চৌধুরী, নেদারল্যান্ড পুমের সিনিয়র এক্সপার্ট আঁকি ওকমা সহ স্থানীয় বিশিষ্টজনেরা। মেলায় পাবনার ২৫টি সহ যশোর ও ঢাকার মোট ৩১টি স্টলে নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। এবারই প্রথম রাজধানী এবং বিভাগীয় শহরের বাইরে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
অর্থ ও সুযোগের অভাবে যেসব ঠোঁট কাটা ও তালু কাটা রোগী চিকিৎসা নিতে পারে না তাদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে বেসরকারি সংস্থা স্মাইল বাংলাদেশ। গত রবিবার খুলনার রূপসার খ্রিস্টান সার্ভিস সোসাইটি CSS হাসপাতালে 5 দিন ব্যাপী এই ক্যাম্প শুরু হয়েছে। এখানে 6 মাস থেকে শুরু করে যে কোনো বয়সের রোগীরা এই চিকিৎসা সেবা পাবেন। যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসকদের 20 জনের একটি দলের মাধ্যমে এই ক্যাম্প পরিচালিত হচ্ছে। অষ্টমবারের মতো আয়োজিত এই ক্যাম্পে 45 থেকে 50 জনের অস্ত্রোপচার করা হবে। যে মানুষেরা এই সেবা থেকে বঞ্চিত এবং সেই সহযোগিতার হাত বাড়িয়েছে স্মাইল বাংলাদেশ এবং আমেরিকা থেকে পুরো একটা বিশেষজ্ঞ দল এসছে, তারা এই অপারেশনগুলো করেন। দেশে যা ব্যাকলগ আছে তার তুলনায় আমরা যা করছি সেটা কিন্তু খুব বড় সংখ্যা নয়, কারণ প্রতি বছর প্রায় 30,000 নতুন শিশু এখানে যোগ হচ্ছে। আমাদের দেশে সেই রকম সংখ্যক সার্জন নেই, তো অতএব আমরা মনে করি যে যতদিন এই প্রয়োজনটা আছে আমরা এখানে সেবা দিতে আসতে চাইব। এবারে জানাবো সংস্কৃতির খবর। আয়োজনের নাম চিত্রকলায় 50টি ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক জীবনচিত্র। বর্ণিল এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন বাংলাদেশে বসবাসকারী বিভিন্ন নৃগোষ্ঠীর 50 জন শিল্পী। বিকেলে শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এই প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। অর্ধশতাধিক ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাস বাংলাদেশে। তাদের রয়েছে ভিন্ন ভাষা ও সাংস্কৃতিক পরম্পরা। শিল্পকলা একাডেমির উদ্যোগে শিল্পী কনকচাপা চাকমার তত্ত্বাবধায়নে বিভিন্ন নৃগোষ্ঠীর 50 জন শিল্পীর আঁকা চিত্রকর্ম নিয়ে এই প্রদর্শনী। সকল নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য, ঐতিহ্য সমস্ত কিছু রক্ষা করতে হবে এবং বিকশিত করার জন্য সব রকম প্রচেষ্টা নিতে হবে। সেই কাজটি আমরা বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে করছি। যদি আমরা এই জনগোষ্ঠীগুলোর খবর নিতে যাই তখন দেখা যাবে এই জনগোষ্ঠী এককালে ছিল এবং কালের আবর্তে সময়ের আবহনে তারা হারিয়ে গেছে। যে তথ্যটি আমরা পাবো সেটি আজকে পরবর্তী প্রজন্ম জানতে পারবে যে এককালে বাংলাদেশে এতগুলো আদিবাসী জনগোষ্ঠী ছিল। প্রদর্শনীতে তুলির আঁচড়ে ফুটে উঠেছে দেশের নানা প্রান্তে বসবাস করা নৃগোষ্ঠীর মানুষের জীবনযাপনের দৃশ্যপট। জল, তেল ও অ্যাক্রিলিক রঙে আঁকা 150টি ছবিতে মূর্ত হয়েছে ক্ষুদ্র জাতিসত্তার মানুষের জীবনযাপন, আনন্দ বেদনার মুহূর্ত আর বিভিন্ন পালা পার্বণের দৃশ্যকল্প। এই প্রদর্শনী চলবে 15ই মার্চ পর্যন্ত। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরও একটা বিরতি, সাথেই থাকুন। দেখবেন মুনাফুড নিবেদিত বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ প্রসঙ্গ। ওয়েলিংটনের উইকেট আর বাতাসকে পাত্তা দিতে নারাজ সাদমান ইসলাম। টাইগার ইয়াং ওপেনার বলছেন হ্যামিল্টনে যে ধরনের উইকেটে নেট করেছেন তার চেয়ে খুব একটা ভিন্ন হবে না বেসিন রিজার্ভের উইকেট, আর তাই ওয়েলিংটনে ঘুরে দাঁড়াবে টিম টাইগার্স। নিউজিল্যান্ড সিরিজে শেষ হলো টাইগারদের হ্যামিল্টন পর্ব। গন্তব্য এবার দ্বিতীয় টেস্টের ভেন্যু শহর ওয়েলিংটন। উইকেট আর কন্ডিশন হ্যামিল্টনের চেয়ে একেবারে আলাদা বেসিন রিজার্ভ। মাঠে না পেলেও নেটে নাকি কাছাকাছি উইকেটে অনুশীলন করেছে টিম টাইগার্স। যেরকম আমি খেলি চেষ্টা করছি, আমি যেরকম থাকি, আমার যেরকম বেসিক আমার প্ল্যান থাকে আমি সেরকমই খেলবো, আর চেষ্টা করবো যদি নেক্সট ম্যাচে আরেকটু সেট হতে পারে এরকম আর্লি, তাহলে চেষ্টা করবো একটু বড় করার। ওয়েলিংটনের বাড়তি বাতাস নিয়ে মাথা ঘামাতে নারাজ সাদমান। হ্যামিল্টনের সেকেন্ড ইনিংসের আত্মবিশ্বাস নিয়ে খেলতে চান ওয়েলিংটন টেস্ট। বাতাস তো এটা থাকবে, এটা ন্যাচারাল ইস্যু, এটা কোনো সমস্যা হবে না আমার মনে হয়। যদি আমরা নর্মালি খেলি অবশ্য ওটা যদি মাথায় নেই তাহলে হয়তো প্রবলেম হবে। আমার মনে হয় যে এটা মাথায় না নয় বেটার। যে লাস্ট ইনিংসটা চেষ্টা করবো যে আমরা পরের ম্যাচে ফার্স্ট ইনিংস থেকে আমরা যেরকম কামব্যাক করছি ইনশাল্লাহ আমাদের সবাই ভালো খেলবে, ইনশাল্লাহ ভালো হবে আমাদের জন্য। ওপেনিং পার্টনার হিসেবে তামিমকে পাওয়াটা সব সময় বাড়তি অনুপ্রেরণা জানালেন টাইগার ইয়াংস্টার। গোটা ড্রেসিং রুমে তামিম এক আত্মবিশ্বাসের নাম। আমি তো ওয়াগনারকে ফার্স্ট ফেস করলাম এরকম, আর এখন বুঝতে পারলাম যে ওয়াগনার কীভাবে ফেস করে নিজের জন্য ভালো, আর হয়তো ড্রেসিং রুমে যারা থাকে ওরাও দেখতে পারবে যে একটা ব্যাটসম্যান কীভাবে মানে সেন্টারে খেলতেছে, তাহলে একটা পরে ব্যাটসম্যানের জন্য ইজি হবে কীভাবে হ্যান্ডেল করা যায়। হাসান মাহাদি, ডিবিসি নিউজ, হ্যামিল্টন, নিউজিল্যান্ড।
সংবাদে এই ছিল এখনকার মতো। এরপর রাজকাহন নবনীতা চৌধুরীর সাথে দেখার আমন্ত্রণ রইল। বিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।